হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর যে বইটা বেরিয়েছিল 60 সেটের পিএসসি মিসলেনিয়াস আর পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য, সেই বইয়ের থেকে আমরা একটা প্র্যাকটিস সেট করব, ফুল প্র্যাকটিস সেট করব। সেটা হচ্ছে মিসলেনিয়াসের জন্য, তবে এটা পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস এর মেন্সের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে। তো আপনারা অবশ্যই এটা পুরোটা দেখবেন। আর আপনাদের জন্যই কিন্তু আমি চেষ্টাটা করছি ফুল ভিডিও আনার। তো আপনারা যদি আরও হেল্প করেন, মানে ভিডিওটা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি এরকম আরও ভালো ভালো ভিডিও বা এরকম ধরনের ফুল লেন্থের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তো এখানে দেখো, আমরা আজকে করব কোশ্চেন ওয়ানে। আর দুটো ট্রান্সলেশন থাকবে, 20-40 নম্বরে। প্রেসি থাকবে একটা 40 নম্বরে, রিপোর্ট রাইটিং 40 নম্বরের থাকবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে পাঁচটা থাকবে, 2 নম্বর করে 10 নম্বর। এখানে পাঁচটা হচ্ছে ফ্রেজেস থাকবে, সেন্টেন্স মেকিং করতে হবে, এটাও 10 নম্বর। আর এখানে রিরাইট করতে হবে সেন্টেন্স, যেরকম বলা থাকবে, তো এখানেও 10 নম্বর থাকবে। তো আজকে আমরা এটা পুরোটা কমপ্লিট করব। টোটাল 150 নম্বরে কিন্তু ফুল লেন্থের আজকে ভিডিও হতে চলেছে, ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যই অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ারটা করবেন। তাহলে আপনাদের জন্য এরকম আরও আমি ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট একের দাগ, একের এ। প্রথমে এটা পড়ে নেব, তারপরে আমরা এইভাবে করে করব। বাংলা সেন্টেন্স প্রথমে, তারপরে তার ইংলিশ ট্রান্সলেশন। তো চলো দেখো, এখানে বলছে, তখন রামকানাই জর্জের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা কইবার সামর্থ্য নাই। আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া লই। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান। সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন। আমার পুত্র নবদ্বীপ যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা। এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন। চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন, বাইজফ, লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম। মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল, বুড়ো সমস্ত মাটি করিয়া দিল। আমার সাক্ষ্যে মুকুদ্দমা রক্ষা পায়। দিদি বলিল, বটে বটে, লোককে চিনিতে পারে, আমি বুড়োকে ভালো করে জানতুম। তো এটা আমাদের পড়া হয়ে গেল। এবারে আমরা ট্রান্সলেশনে যাচ্ছি। ফার্স্ট ট্রান্সলেশনটা দেখো, তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা কইবার সামর্থ্য নাই। আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া লই। তো এখানে কি আসবে? তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন। দেন রামকানাই টার্নড। টার্নড এসছে কেন? এখানে পাস্ট টেন্সের যেহেতু ঘটনা, মানে পাস্টের ঘটনা, ওই জন্য পাস্ট টেন্স ইউজ হয়েছে। টার্নড টুয়ার্ডস দ্য জাজ অ্যান্ড সেইড উইথ ফোল্ডেড হ্যান্ডস, জোর হস্তে, ইয়োর অনার, হুজুর, আই অ্যাম ওল্ড অ্যান্ড ভেরি উইক। এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে কারণ এটা ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে? মানে সেই সময় যে কথাটা বলেছিল সেইটার উল্লেখ হচ্ছে এখানে। ইয়োর অনার, হুজুর, আই অ্যাম ওল্ড অ্যান্ড ভেরি উইক। আই অ্যাম আনএবল টু টক মাচ। আমি অধিক কথা কইবার সামর্থ্য নাই, ঠিক আছে? সামর্থ্য নাই অর্থে এখানে আনএবল ইউজ হয়েছে। আই অ্যাম আনএবল টু টক মাচ, বেশি কথা বলতে। আই অ্যাম গোয়িং টু সে ইন এ নাটশেল। নাটশেলটা ইউজ হচ্ছে কেন? এখানে খুব সংক্ষেপে বলার জন্য এই ফ্রেজটা ইউজ হয়েছে। তো আই অ্যাম গোয়িং টু, আমি বলতে চলেছি বা বলছি, আই অ্যাম গোয়িং টু সে ইন এ নাটশেল হাউ এভার, এই হোয়াট এভার আই হ্যাভ টু সে, মানে আমার যা কথা বলার আমি খুব সংক্ষেপে সেটা বলছি, ঠিক আছে? তাহলে এটা হলো। পরের সেন্টেন্সটা দেখো, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান। তাহলে আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী, তাহলে এখানে মাই এল্ডার ব্রাদার
এখানে কমা আসবে, মাই এল্ডার ব্রাদার কে লেট, লেট এখানে ইউজ হচ্ছে কারণ তিনি মৃত তাই, মানে সেই সময়। তো লেট গুরুচরণ চক্রবর্তী লেফট হিজ এন্টায়ার প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি ছেড়ে গিয়েছিল, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে লিখে দিয়ে গিয়েছিল। তার নাম কি? শ্রীমতী বরদা সুন্দরী। কিসের মাধ্যমে? বাই এ উইল, উইল করে। হোয়েন হি ওয়াজ ইন হিজ ডেথ বেড, যখন তিনি মৃত্যুশয্যায় ছিলেন সেই সময় তিনি লিখে দিয়ে গিয়েছিলেন তার পত্নীর নামে। তো 3 নম্বর সেন্টেন্সটা, সেই উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন। তো যে উইলের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বর্তমানে যে কেসটা চলছে সেইটার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের কি টেন্স ইউজ হবে? এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, কারণ বর্তমানেও কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো? সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি, আই হ্যাভ রিটেন দ্য উইল উইথ মাই ওন হ্যান্ড অ্যান্ড মাই এল্ডার ব্রাদার হ্যাজ পুট, এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, থার্ড ফর্ম পুটের থার্ড ফর্ম পুটই হয়। মাই এল্ডার ব্রাদার হ্যাজ পুট হিজ সিগনেচার দেয়ার, সেখানে দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন। ঠিক আছে, 4 নম্বর সেন্টেন্স দেখো, আমার পুত্র নবদ্বীপ যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা। দ্য উইল, এই উইলটা মানে যেটা আর কি, দ্যাট হ্যাজ বিন প্রডিউসড, তো এখানে প্রডিউসড মানে হচ্ছে দাখিল অর্থে ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে উৎপাদন অর্থে না, এটা দাখিল অর্থে। তো দেখো এখানে প্যাসিভ ইউজ হয়েছে, কারণ কি প্যাসিভ ভয়েস কেন হচ্ছে? কারণ উইল কিন্তু নিজে থেকে উত্থাপিত হতে পারবে না, তাকে কেউ উত্থাপিত করবে। তো এখানে কি হচ্ছে? দ্য উইল দ্যাট হ্যাজ বিন প্রডিউসড বাই মাই সন নবদ্বীপ ইজ এ, এখানে কমা আসবে, ইজ এ ফেক ওয়ান, সেটা ফলস। ঠিক আছে, নেক্সট 5 নম্বর সেন্টেন্স, এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন। তাহলে এই বলিয়া মানে সেইং দিস রামকানাই বিগ্যান টু ট্রাম্বল, ট্রাম্বল মানে কম্পন, বিগ্যান টু ট্রাম্বল মানে কাঁপা শুরু হয়েছিল, অ্যান্ড ফেল আনকনসিয়াস মানে অজ্ঞান হয়ে পড়েছিল। 6 নম্বর সেন্টেন্স, চতুর ব্যারিস্টার সকৌতকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন, বাই জব লোকটাকে কেমন ঠেসে ধরেছিল। দ্য ক্লেভার ব্যারিস্টার জোকিংলি রিমার্কড টু দ্য অ্যাটর্নি বাই হিজ সাইড, বাই জব হাউ ডিড আই কর্নার দ্যাট ম্যান। 7 নম্বর সেন্টেন্স, মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল, বুড়ো সমস্ত মাটি করিয়া দিল, আমার সাক্ষ্যে মুকুদ্দমা রক্ষা পায়। তাহলে মামাতো ভাই মানে এখানে দ্য কাজেন রান হোম অ্যান্ড সেইড হিজ, এখানে এল্ডার সিস্টার হবে, ELDER এল্ডার সিস্টার, দ্য ওল্ড ফেলো হ্যাড স্পয়েলড মানে মানে এখানে মাটি করিয়া দিল, তো এখানে হ্যাড স্পয়েলড আসলো, হ্যাড স্পয়েলড দ্য হোল কেস বাট দ্য কেস ওয়াজ সেভড, বর্তমানে এখন রক্ষা পেল কিসের মাধ্যমে? থ্রু মাই উইটনেস, আমার সাক্ষ্য প্রমাণের দ্বারা কেসটা আপাতত রক্ষা পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, দিদি বলিলেন, বটে বটে লোক কে চিনতে পারে, তো এখানে লোক আর কে এটা আলাদা হবে, লোক কে চিনতে পারে, আমি বুড়োকে ভালো বলে জানতুম। দ্য সিস্টার, এখানে দ্য এল্ডার সিস্টার হলে ভালো হতো, দ্য এল্ডার সিস্টার রিপ্লাইড, ইজ ইট সাচ, মানে এই বটে বটে এখানে ইজ ইট সাচ, হু ক্যান রেকগনাইজ এ ম্যান, আই থট দ্য ওল্ড চ্যাপ টু বি এ গুড ফেলো, মানে বয়স্ক ব্যক্তিটা ভালো বলে জানতাম, সেই এখানে দিদি বলছে। ঠিক আছে, তো আমাদের এইটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার পরের যে ট্রান্সলেট সেখানে আমরা যাব। চলো এবারে আমরা 1-এর বিটা করব, বি এর প্রথমে এটা পড়ে নিই পুরোটা, তারপরে আমরা ট্রান্সলেশনটা করব। তো এখানে বলছে, স্বামী বিবেকানন্দ ভারতের মহান ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন।
তিনি দর্শনশাস্ত্র নিয়ে পড়াশুনো করেন। ধর্ম এবং ঈশ্বর সম্পর্কে তার ছিল তীব্র কৌতূহল। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন। এই সময় তিনি জনগণের দুঃখ দুর্দশার নিবিড় পরিচয় পান। পরে তিনি শিকাগোয় মহাধর্ম সম্মেলনে যোগ দেন এবং সনাতন হিন্দু ধর্মের বাণী প্রচার করেন। তার বক্তৃতায় আমেরিকাবাসী বিমুগ্ধ হন। ভারতে ফিরে এসে তিনি বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার বাণী আজও দেশবাসীর কাছে প্রেরণাদায়ক। বাস্তবিকই তিনি তরুণ এবং আধুনিক ভারতীয় জাতীয়তাবোধের প্রতিমূর্তি। তো আমাদের পুরোটা পড়া হয়ে গেল, এবারে আমরা ট্রান্সলেশনে যাচ্ছি। চলো, ফার্স্ট সেন্টেন্সটা দেখো। স্বামী বিবেকানন্দ ভারতের মহান ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। তাহলে কি আসবে? স্বামী বিবেকানন্দ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট রিলিজিয়াস প্রিচার্স অ্যান্ড সোশ্যাল রিফর্মার্স। দেখো, প্রিচার্স, সোশ্যাল রিফর্মার্স মানে অনেকের মধ্যে তিনি ছিলেন একজন। অফ ইন্ডিয়ার। 2 নম্বর সেন্টেন্স। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে হি ওয়াজ বর্ন অন, দেখো এখানে অন আসছে কিসের জন্য? এখানে একটা ডেট মেনশন করা আছে, তার আগে কিন্তু অন এসছে। হি ওয়াজ বর্ন অন 12th January 1863 ইন দ্য ফেমাস দত্ত ফ্যামিলি ইন কলকাতা। নম্বর সেন্টেন্স। শিক্ষা জীবনে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তো এখানে কি আসবে? হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট ইন হিজ অ্যাকাডেমিক লাইফ। তার যে শিক্ষা জীবন, সেই জীবনে তিনি ছিলেন খুবই মেধাবী। মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী। 4 নম্বর সেন্টেন্স। তিনি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশুনো করেন। হি স্টাডিড ফিলোসফি মানে হচ্ছে দর্শন শাস্ত্র। হি স্টাডিড করেছিলেন, পড়াশুনো করেছিলেন। হি স্টাডিড ফিলোসফি। তারপরে হচ্ছে 5 নম্বর সেন্টেন্স। ধর্ম এবং ঈশ্বর সম্পর্কে তার ছিল তীব্র কৌতূহল। তাহলে তার ছিল, ওই জন্য এখানে হ্যাড এসছে। এটা কিন্তু পাস্ট টেন্স, এখানে তার আছে অর্থে এটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, হ্যাড। ঠিক আছে? তো হি হ্যাড এ স্ট্রং কিউরিসিটি ফর রিলিজিয়ান অ্যান্ড গড। ধর্ম এবং ঈশ্বর সম্বন্ধে তার তীব্র কৌতূহল ছিল। 6 নম্বর সেন্টেন্স। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাহলে কি আসবে? সাক্ষাৎ, তার রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ। হিজ মিটিং উইথ রামকৃষ্ণ ব্রড অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ ইন হিজ লাইফ। তাহলে মানে ব্রড মানে কি? এনেছিল, নতুন মোড় এনেছিল। অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ বা একটা নতুন পরিবর্তন এনেছিল, বা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল তার জীবনে। হিজ মিটিং উইথ শ্রী রামকৃষ্ণ ব্রড অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ ইন হিজ লাইফ। নেক্সট চলো এবারে 7 নম্বর সেন্টেন্স। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন। তাহলে শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর মানে আফটার দ্য ডেথ অফ শ্রী রামকৃষ্ণ হি ওয়ান্ডার্ড অল ওভার ইন্ডিয়া। তো এখানে ওয়ান্ডার্ড মানে কি? এটা মানে হচ্ছে পরিভ্রমণ বা বিচরণ করা। তো সারা ভারতবর্ষ তিনি বিচরণ করেছিলেন। নম্বর সেন্টেন্স। এখানে বলছে এই সময় তিনি জনগণের দুঃখ দুর্দশার নিবিড় পরিচয় পান। তাহলে এই সময় অর্থে কি আসবে? ডিউরিং দিস টাইম হি কেম ইন ক্লোজ টাচ, মানে তিনি পরিচয় পান বা সংস্পর্শে আসেন। হি কেম ইন ক্লোজ টাচ উইথ দ্য মিজরিস অ্যান্ড রিচার্ডনেস অফ দ্য পিপল। তো এখানে রিচার্ডনেস উচ্চারণটা হবে রিচার্ডনেস অফ দ্য পিপল, মানে এখানে মিজরিস মানে হচ্ছে দুঃখ দুর্দশা। ঠিক আছে? দুঃখ দুর্দশার তিনি পরিচয় পান তার ভ্রমণকালে। তারপরে 9 নম্বর সেন্টেন্স। পরে তিনি শিকাগোয় মহাধর্ম সম্মেলনে যোগ দেন এবং সনাতন হিন্দু ধর্মের বাণী প্রচার করেন। তাহলে পরে তিনি কি করেছিলেন? হি অ্যাটেন্ডেড দ্য গ্রেট রিলিজিয়াস কনভেনশন ইন শিকাগো। তিনি যোগ দিয়েছিলেন কোথায়? শিকাগোর যে মহাধর্ম সম্মেলন হচ্ছিল সেখানে। অ্যান্ড প্রিস্ট মানে ধর্ম প্রচার করেছিলেন। এখানে প্রিচার মানে আমরা কি জানি?
ধর্মপ্রচারক, আর প্রিস্ট মানে হচ্ছে ধর্ম প্রচার করেছিলেন। তো প্রিস্ট দ্য ম্যাক্সিমস অফ দ্য কনভেনশনাল হিন্দু রিলিজিয়ান। ঠিক আছে, তারপরে নম্বর সেন্টেন্স, তার বক্তৃতায় আমেরিকাবাসী বিমুগ্ধ হয়। তো এখানে আমরা প্যাসিভে করবো এটা, দ্য আমেরিকানস ওয়ার এনথ্রল্ড। দেখো এখানে ওয়ার এনথ্রল্ড, এটা প্যাসিভে হচ্ছে। দ্য আমেরিকানস ওয়ার এনথ্রল্ড মানে বিমুগ্ধ হন, আফটার হেয়ারিং হিজ স্পিচ, তার বক্তৃতা শোনার পরে আমেরিকাবাসী বিমুগ্ধ হয়। তারপরে কি বলছে, 11 নম্বর সেন্টেন্স, ভারতে ফিরে এসে তিনি বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে ভারতে ফিরে এসে, রিটার্নিং টু ইন্ডিয়া, ভারতে ফিরে এসে রিটার্নিং টু ইন্ডিয়া হি স্টাবলিশড প্রতিষ্ঠা করেছিলেন বেলুর মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। 12 নম্বর সেন্টেন্স, তার বাণী আজও দেশবাসীর কাছে প্রেরণাদায়ক। তো এটা কি আসবে, এটা এখনো যেহেতু আমাদের প্রেজেন্ট, এটা মানে বর্তমানেও আমাদের এটা কাজে লাগছে, তো আমাদের কি হবে, এটা প্রেজেন্ট টেন্সে হবে। হিজ প্রিচিংস, তার যে প্রচারিত যে বাণীগুলো, আর ইন্সপিরেশনাল ইভেন টুডে, এখনো পর্যন্ত মানে এখনো আমাদের কাছে সেটা প্রেরণাদায়ক। টু দ্য কান্ট্রিম্যান, কান্ট্রিম্যান মানে দেশবাসীর কাছে, মানে ভারতীয়দের কাছে। 13 নম্বর সেন্টেন্স, বাস্তবিকই তিনি তারুণ্য এবং আধুনিক ভারতীয় জাতীয় বোধের প্রতিমূর্তি। তো এখানে কি আসবে, ইনফ্যাক্ট বাস্তবিকভাবে, হি ইজ অ্যান এমবডিমেন্ট, এমবডিমেন্ট মানে হচ্ছে প্রতিমূর্তি, হি ইজ অ্যান এমবডিমেন্ট অফ ইউথ, তারুণ্যে বা যুবকদের কাছে, যুবক যুবতীদের কাছে, অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম মানে ভারতীয় জাতীয়বোধের কাছে তিনি কি একটা প্রতিমূর্তি, এমবডিমেন্ট। ঠিক আছে, তো আমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাব, চলো। 2 দাগে দেখো আগে প্রেসি আছে, তো প্রেসিটা আগে করে নিই, তারপরে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাচ্ছি। তো এখানে দেখো আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, তো এই প্যাসেজটা ভালো করে পড়ে, এর মানে 2-3 বার পড়ে ভালো করে মিনিংটা বুঝতে হবে। মিনিংটা বোঝার পরে এখানে যা ওয়ার্ড আছে প্যাসেজের মধ্যে, তার 1/3 ওয়ার্ডে আমাদের প্রেসিটা লিখতে হবে। প্রেসির জন্য একটা টাইটেল দিতে হবে, তারপরে 1/3 ওয়ার্ডে একটা প্রেসি আমাদের লিখতে হবে, মানে এর যে মিনিং, সারসংক্ষেপ, সেটা আমাদের লিখতে হবে 1/3 ওয়ার্ডের মধ্যে। তো অবশ্যই নিজের মতামত দিলে কিন্তু হবে না, এখানে যে মিনিংটা আছে সেইটা আমাদের প্রেসিতে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, তো আগে ফার্স্ট পড়ে নিই এখানে কি বলছে। অ্যাজ ডে লাইট ক্যান বি সিন থ্রু ভেরি স্মল হোলস, তার মানে কি বলছে, এখানে প্যাসিভে আছে ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে, যেমন দিনের আলো ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে দেখা যায়, তেমন কি হয়, সো তেমন লিটিল থিংস উইল ইলাস্ট্রেট এ পার্সনস ক্যারেক্টার, তেমনি ছোট ছোট বিষয়ও একজন ব্যক্তির চরিত্রকে প্রকাশ করে। ঠিক আছে, স্মল থিংস উইল ইলাস্ট্রেট এ পার্সনস ক্যারেক্টার। তারপরে বলছে ইনডিড ক্যারেক্টার কনসিস্ট ইন লিটিল অ্যাক্টস, তারপর কি বলছে, প্রকৃতপক্ষে চরিত্র গঠিত হয় আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে। ঠিক আছে, যেমন হচ্ছে ওয়েল অ্যান্ড অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেইলি লাইফ, আমরা কিভাবে ছোট ছোট কাজগুলোকে ভালোভাবে এবং সম্মানের সাথে কাজগুলো সম্পন্ন করছি। ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ ক্যারেক্টার ইজ দ্য ম্যানার ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ার সেলভস টুয়ার্ডস আদার্স। এখানে কি বলছে, চরিত্রের অন্যতম প্রধান পরীক্ষা হলো আমরা অন্যদের প্রতি কিভাবে আচার করি। তাহলে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ কিসের, অফ ক্যারেক্টার, চরিত্রের, ইজ দ্য ম্যানার ইন হুইচ, কিভাবে, উই কন্ডাক্ট আওয়ার সেলভস, আমাদেরকে কিভাবে উপস্থাপন করি, টুয়ার্ডস আদার্স, অন্যদের কাছে। এ গ্রেটফুল বিহেভিয়ার টুয়ার্ডস সুপিরিয়র, ইনফেরিয়র অ্যান্ড ইকুয়ালস ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার। তাহলে কি বলছে, গ্রেসফুল বিহেভিয়ার মানে ভালো ব্যবহার, কাদের, টুয়ার্ডস সুপিরিয়র মানে বড়দের, ছোটদের এবং তোমার সমবয়সী যাদের, তাদের কাছে, ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার মানে তাদের কাছে যে ভালো ব্যবহার সেটা কি, সেটা একটা আনন্দের উৎস। ঊর্ধ্বতন, অধতন এবং সমপর্যায়ের মানুষের প্রতি সৌজন্যমূলক আচরণ, গ্রেসফুল বিহেভিয়ার মানে সৌজন্যমূলক আচরণ, সর্বদা আনন্দের উৎস। ঠিক আছে, ইট প্লিজ আদার্স বিকজ
ইট ইন্ডিকেটস রেসপেক্টস ফর দেয়ার পার্সোনালিটি। তাহলে কি করছে এটা, মানে এটা বলতে এখানে এই সৌজন্যমূলক ব্যবহার কি করছে, এটি অন্যদের আনন্দ দেয়, ইট প্লিজ আদার্স, অন্যদের আনন্দ দেয় বা অন্যদের সন্তুষ্ট করে। কারণ কারণ কি, এটি তাদের ব্যক্তিত্বের প্রতি সম্মানের পরিচয় বহন করে। ঠিক আছে, বাট ইট গিভস 10-fold প্লেজার্স টু আওয়ার সেলস। তাহলে কি বলছে, মানে এটা যেমন অন্যদেরকে আনন্দ দেয় তার থেকে বেশি কি করে, তবে এটি আমাদের জন্য 10 গুণ বেশি আনন্দ বহন করে আনে। এই যে গ্রেসফুল ব্যবহার, যেটা অন্যদের তুমি করছো, অন্যরা যেমন সন্তুষ্ট হচ্ছে তেমন তার থেকে বেশি যারা মানে আমরা যদি করি তাহলে আমরা আরো বেশি পরিমাণে, মানে 10 গুণ বেশি সেটা আনন্দ পাবো। তারপরে কি বলছে, এভরি ম্যান টু এ লার্জ এক্সটেন্ট, মানে প্রত্যেক মানুষকে অনেকাংশে, লার্জ এক্সটেন্ট মানে হচ্ছে অনেকাংশে, বি এ সেলফ কন্ডাক্টর ইন গুড বিহেভিয়ার অ্যাজ ইন এভরিথিং এলস। তার মানে কি বলছে, প্রত্যেক মানুষকে অনেকাংশে নিজের আচরণের পরিচালনা নিজেকেই করতে হয়। ঠিক আছে, মানে সর্বদা নিজের আচরণের দিকটা নিজেকেই গঠন করতে হয়। কন্ডাক্টর মানে এখানে তৈরি করা বা গঠন করা বা পরিচালনা করা। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে, হি ক্যান বি সিভিল অ্যান্ড কাইন্ড ইফ হি উইলস। তাহলে বলছে যে কেউ ইচ্ছা করলেই, মানে ইফ হি উইলস মানে যে কেউ ইচ্ছা করলেই ভদ্র এবং সদয় হতে পারে। দো হি মে নট হ্যাভ এ পেনি ইন হিজ পার্স। তাহলে কি বলছে, যদিও তার পকেটে একটাও পয়সা না থাকতে পারে। ইভেন এ কাইন্ড লুক উইল গিভ প্লেজার অ্যান্ড কনফার হ্যাপিনেস। কি বলছে, যে এমনকি একটি সদয় দৃষ্টি, মানে এ কাইন্ড লুক কি করে, এটি সদয় দৃষ্টিও আনন্দ দিতে পারে এবং সুখ বয়ে আনতে পারে। ঠিক আছে, জেন্টলনেস ইন সোসাইটি ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট হুইচ, এই লাইটের কথা বলছে, হুইচ গিভস কালার টু অল নেচার। যেটা কি করছে, সমাজের যে কোমলতা বা জেন্টলনেস, সমাজে কোমলতা কি করে, কোমলতা হলো সেই নীরব আলোর মতো যা প্রকৃতির সব কিছুকে, এখানে সব কিছু হবে, সব কিছুকে রঙিন করে তোলে। ইট ইজ ফার মোর পাওয়ারফুল অ্যান্ড লাউডনেস অর ফোর্স অ্যান্ড ফার মোর ফ্রুটফুল। তাহলে কি বলছে, এটি শব্দ উচ্চ বা জোরের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ফলপ্রসূ। মানে জোর জবস্তি করে বা হচ্ছে ফোর্সের মাধ্যমে থেকে এইটা কিন্তু, মানে জেন্টলনেস এটা আরো অনেক বেশি পাওয়ারফুল এবং মানে শক্তিশালী এবং ফলপ্রসূ। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা প্রেসিটা কিভাবে লিখবো সেটা আমি দেখবো। চলো, আমরা এই প্রেসির যে প্যাসেজটা আছে, এই প্যাসেজে যে ইম্পর্টেন্ট পার্টসগুলো সেগুলো আমি কিন্তু হাইলাইট করে রেখেছি। দেখো, এখান থেকেই, এই হাইলাইটেড পার্ট থেকেই আমরা এই প্রেসিটা তৈরি করব। তো এখানে দেখো টাইটেলটা কি দেওয়া হয়েছে, পাওয়ার অফ জেন্টলনেস। মানে এখানে পুরো যে প্যাসেজ আছে সেই প্যাসেজের যে মিনিংটা সেইটা যেন এই টাইটেলের মধ্যে আমাদের ফুটে ওঠে। তাহলে দেখো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে জেন্টলনেস বা ভদ্রতা বা কোমলতার বিষয়টা কিন্তু সব সেন্টেন্সের মধ্যেই কম বেশি আছে। তো আমি এখানে কি দিয়েছি, পাওয়ার অফ জেন্টলনেস, মানে কোমলতার শক্তি বা ভদ্রতার শক্তি। তাহলে কি বলছে দেখো, লিটিল অ্যাক্টস বিউটিফুলি অ্যান্ড রেসপেক্টফুলি পারফর্মড রিভিল ওয়ান্স ক্যারেক্টার। তাহলে কি বলছে, একটা ছোট ছোট কাজ সুন্দর ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হলে একজনের চরিত্র প্রকাশ পায় বা প্রকাশ করে। এখানে ছোট ছোট যে কাজগুলো, ঠিক আছে, লিটিল অ্যাক্টস বিউটিফুলি অ্যান্ড রেসপেক্টফুলি পারফর্ম, মানে সুন্দরভাবে এবং সম্মানের সাথে যদি সম্পন্ন হয় তাহলে সেইটা একজনের পরিচয় বহন করে। তাহলে দেখো, আমাদের এখান থেকে আমরা কোনটা মেনশন করতে পারি, এই জায়গার থেকে আমাদের এই অবধি কিন্তু এই সেন্টেন্সটা আমাদের তুলে ধরলো। দেখো কি বলছে, অ্যাজ ডেলি লাইট ক্যান বি সিন থ্রু ভেরি স্মল হোলস, মানে যেমন ছোট ছোট ছিদ্রের মাধ্যমে আমরা সূর্যের আলোকে দেখতে পাই, তেমন সো লিটল থিংস উইল ইলাস্ট্রেট এ পার্সনস ক্যারেক্টার। ছোট ছোট জিনিস, এই লিটল থিংস, দেখো এখানে লিটল অ্যাক্টস দেওয়া হয়েছে। ঠিক আছে, লিটল থিংস উইল ইলাস্ট্রেট এ পার্সনস ক্যারেক্টার, মানে ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট কাজ, সেগুলো
একটা পার্সনের চরিত্রকে ডিনোট করে, ঠিক আছে। তারপরে ইনডিড ক্যারেক্টার কনসিস্ট ইন লিটল অ্যাক্টস, দেখো এখানেও লিটল অ্যাক্টস আছে, লিটল অ্যাক্টস ওয়েল অ্যান্ড অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেলি লাইফ। তাহলে এই লিটল অ্যাক্টস বিউটিফুলি, যেমন এখানে অনারেবলি দেওয়া আছে, যেমন এখানেও এটার পরিবর্তে বিউটিফুল দিলেও অসুবিধা নেই, বিউটিফুলি এবং রেসপেক্টফুলি, ঠিক আছে, সুন্দরভাবে এবং সম্মানের সাথে পারফর্ম করলে সেটা একটা মানুষের ক্যারেক্টার বা চরিত্রকে মানে প্রকাশ করে, ঠিক আছে। ম্যানার্স আর দ্য কি নোটস অফ ক্যারেক্টার। তো এখানে কি বলছে, এটা আমাদের এখানে ডিনোট করছে এই জায়গার থেকে এইটা। তো ওয়ান অফ দ্য মোস্ট মার্কড টেস্ট অফ ক্যারেক্টার ইজ দ্য ম্যানার ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ার সেলস টুয়ার্ডস আদার্স। তো আমাদের চরিত্রের যে মেন বৈশিষ্ট্য বা প্রধান পরীক্ষা সেটা কি, সেটা হচ্ছে আমাদের শিষ্টাচার, ইজ দ্য ম্যানার ইন হুইচ, কীভাবে আমরা অন্যদের কাছে আমাদের যে শিষ্টাচার সেটাকে তুলে ধরতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার বা চরিত্রের মেন পরীক্ষা বা চিহ্ন, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, গ্রেসফুল বিহেভিয়ার ইজ প্লিজিং টু বোথ দ্য গিভার অ্যান্ড দ্য রিসিভার। তো এখানে কি বলছে, সৌজন্যমূলক আচার, মানে গ্রেসফুল বিহেভিয়ার মানে সৌজন্যমূলক আচার দাতা ও গ্রাহিতা উভয়ের জন্যই আনন্দদায়ক। তো দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু এটা ডিনোট করছে, মানে মোটামুটিভাবে এই সেন্টেন্সগুলো থেকেই আমরা এটা লিখতে পারছি। কি বলছে দেখো, এ গ্রেসফুল বিহেভিয়ার টুয়ার্ডস সুপিরিয়র্স ইনফেরিয়র্স অ্যান্ড ইকুয়ালস ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার। তো এখানে কি বলছে যে এই যে সৌজন্যমূলক ব্যবহার কাদের প্রতি, তোমার বড়দের প্রতি, ছোটদের প্রতি এবং তোমার সমবয়সী যারা আছে তাদের প্রতি, এটা একটা কি, এটা নির্দিষ্ট একটা আনন্দের উৎস, যে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে তুমি সেটা আবার ফিরে পাচ্ছ তোমার কাছে। তো কি বলছে দেখো, ইট প্লিজ আদার্স, এটা অন্যদেরকে সন্তুষ্ট করে, বিকজ, কারণ কি, ইট ইন্ডিকেটস রেসপেক্টস অফ দেয়ার পার্সোনালিটি, এটা ইন্ডিকেট করে, মানে গ্রেসফুল ব্যবহার কি করে, তাদেরকে ইন্ডিকেট করে তাদের যে ব্যক্তিত্ব, তাদের প্রতি সম্মান, ঠিক আছে। বাট ইট গিভস 10 ফ্লোড প্লেজার্স টু আওয়ার সেলস, এটা ওদের যেমন আনন্দ দেয় তার থেকে বেশি আমাদের আনন্দ দেবে যারা এই গ্রেসফুল ব্যবহার মানে সৌজন্যমূলক ব্যবহার করবে, ঠিক আছে। তো তাই এটাকে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু লিখে নিতে পারি, গ্রেসফুল বিহেভিয়ার ইজ প্লিজিং টু বোথ দ্য গিভার অ্যান্ড দ্য রিসিভার্স, ঠিক আছে। তাহলে এখানে যেমন যেমন হচ্ছে দাতার ক্ষেত্রেও যেমন আনন্দদায়ক, তেমন যারা গ্রহণ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমান আনন্দদায়ক বা তার থেকেও বেশি আনন্দদায়ক। ইভেন এ পেনিলেস ম্যান ক্যান ডিসপ্লে গুড বিহেভিয়ার হুইচ ইজ মোর পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ দ্যান ফোর্স। তাহলে কি বলছে, এমনকি একজন দরিদ্র মানুষও ভালো আচরণ প্রদর্শন করতে পারে যা শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। তাহলে কোনটা ডিনোট করছে দেখো, এভরি ম্যান টু এ লার্জ এক্সটেন্ট be a self-conductor in good behavior as in everything else. He can be civil, সে সভ্য এবং দয়ালু হতে পারে যদি সে চায়, can be civil and kind if he wills, though যদিও he may not have a penny in his purse, যদিও তার কাছে কোনো টাকা নাও থাকতে পারে বা সে গরিব হতে পারে, তাও সে সভ্য এবং দয়ালু হতে পারে। তাহলে এখানে কিন্তু সেটা ডিনোট করছে, দেখো ইভেন এ পেনিলেস ম্যান ক্যান ডিসপ্লে গুড বিহেভিয়ার, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ইভেন এ কাইন্ড লুক উইল গিভ প্লেজার অ্যান্ড কনফার হ্যাপিনেস, জেন্টলনেস ইন সোসাইটি ইজ লাইক দ্য সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট হুইচ গিভস কালার টু অল নেচার। এটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা এই একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইট ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান লাউডনেস অর ফোর্স অ্যান্ড ফার মোর ফ্রুটফুল। তাহলে দেখো লাস্ট সেন্টেন্সটা কিন্তু এখানে ডিনোট করছে, ইট ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান লাউডনেস অর ফোর্স, মানে চিৎকার চেঁচামেচি এবং জোর জবরদস্তির থেকেও কিন্তু এই যে জেন্টেলনেস বা জেন্টেল ব্যবহার, এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল বা শক্তিশালী এবং
সুদূর প্রসারী বা প্রসূত। ঠিক আছে, তো আমাদের এটা সুন্দরভাবে কিন্তু করা হয়ে গেল। এবারে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাব। চলো, the question, write a report in not more than 200 words on safe drive safe life on the basis of the following points. তো পয়েন্টস গুলো কি? A pet project of the CM of Bengal aims at sensible driving lessons road accident, মানে সেন্সিবল ড্রাইভিংটাকে প্রমোট করতে হবে এবং রোড অ্যাক্সিডেন্টটাকে কম করতে হবে। এনশিওরস রেসপেক্ট অফ ট্রাফিক রুলস ব্রিংস রোড সেফটি, মানে ট্রাফিক রুলের প্রতি যে সম্মান সেটা নিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে এবং রোড সেফটি এনশিওর করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে? আমাদের ফার্স্ট একটা টাইটেল দিতে হয় রিপোর্ট রাইটিংয়ে। তো সেফ ড্রাইভ সেভ লাইফ এ ড্রিম প্রজেক্ট বাই XYZ, এখানে বাই এ স্টাফ রিপোর্টারও লেখা যেতে পারে। তারপরে আমাদের মেন বডিটা এখান থেকে শুরু হচ্ছে, সেফ ড্রাইভ সেভ লাইফ ইজ এ ড্রিম প্রজেক্ট ইনিশিয়েটেড বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি? সেফ ড্রাইভ সেভ লাইফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগে শুরু হওয়া এক স্বপ্নের প্রকল্প। দ্য ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড, তো ক্যাম্পেইনটা কবে লঞ্চ করা হয়েছিল? দ্য ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড অন 8th July 2016 ফ্রম নজরুল মঞ্চ ইন কলকাতা। তো নজরুল মঞ্চ থেকে 8ই জুলাই 2016 সালে এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছিল। তারপরে কি বলছে? এখানে দেখো, এই প্রচার অভিযানটি 2016 সালের 8ই জুলাই কলকাতার নজরুল মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ইট ওয়াজ অ্যাটেন্ডেড বাই মেনি গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট। তাহলে কি বলছে? এই অনুষ্ঠানে রাজ্য সরকারের এবং স্থানীয় স্বশাসন সংস্থার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। দ্য পারপাস অফ দিস ক্যাম্পেইন, তাহলে কি বলছে? এই প্রচার অভিযানের উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ দিস ক্যাম্পেইন ইজ টু ইমপ্লান্ট মানে হচ্ছে প্রবণতা গড়ে তোলা, ইমপ্লান্ট এ সেন্স অফ সেফ ড্রাইভিং অ্যান্ড রেসপন্সিবল রোড মুভমেন্ট অ্যামং দ্য পিপল অফ দ্য স্টেট। তো কি বলছে? এই প্রচারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মানুষের মধ্যে নিরাপত্তা গাড়ি চালানো, এখানে মধ্যে নিরাপদে গাড়ি চালানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের প্রবণতা গড়ে তোলা। ঠিক আছে, দ্য পারপাস অফ দিস ক্যাম্পেইন ইজ টু ইমপ্লান্ট এ সেন্স অফ সেফ ড্রাইভিং অ্যান্ড রেসপন্সিবল রোড মুভমেন্ট অ্যামং দ্য পিপল অফ দ্য স্টেট। তাহলে এই প্রচারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মানুষের মধ্যে নিরাপদে গাড়ি চালানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের প্রবণতা গড়ে তোলা। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো, দ্য ডিটেরিওরেটিং কন্ডিশনস অফ রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডেথস হ্যাভ লেড দ্য স্টেট গভর্নমেন্ট টু গিভ অ্যান ইম্পেটাস মানে কি? এখানে বাধ্য করেছে, টু গিভ অ্যান ইম্পেটাস টু ইমপ্রুভ দ্য রোড সেফটি সিচুয়েশন অ্যাক্রস দ্য স্টেট। তাহলে কি বলছে? সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর ক্রমবর্ধমান হার রাজ্য সরকারকে সড়ক নিরাপত্তার উন্নতির জন্য গুরুত্ব দিতে বাধ্য করেছে। তারপরে কি বলছে? সো দ্য CM অফ বেঙ্গল হ্যাজ টেকেন আপ দিস ম্যাটার অ্যান্ড ইনিশিয়েটেড দ্য ক্যাম্পেইন থ্রু আউট দ্য স্টেট। তাহলে কি বলছে? তাই মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজ্য জুড়ে এই প্রচার অভিযান শুরু করেছেন। তারপরে সেন্টেন্সে দেখো, এ সেফ ড্রাইভ ইনভলভস, তো একটা সেফ ড্রাইভ কি করে, মানে সেফ ড্রাইভিং মানেটা কি সেগুলো বলছে। ফলোয়িং ট্রাফিক রুলস, মানে ট্রাফিক রুল মানা, ড্রাইভিং উইদিন স্পিড লিমিটস, মানে স্পিড লিমিটের মধ্যেই ড্রাইভিং করা, অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস, মানে ডিস্ট্রাকশন যেমন কি লাইক মোবাইল ফোনস অ্যান্ড ব্রিং অ্যালার্ট টু রোড কন্ডিশনস, মানে সবসময় সতর্ক থাকা যে রোডের কন্ডিশনটা কেমন সেই হিসাবে অ্যালার্ট থাকতে হবে। অ্যান্ড আদার ভেহিকেলস, মানে অন্য যানবাহন কিভাবে চলাফেরা করছে। তাহলে কি বলছে? একটি নিরাপদ ড্রাইভিং এর জন্য ট্রাফিক রুল মেনে চলা, গাড়ির গতি সীমার মধ্যে রাখা, মোবাইল ফোনের মতো বিভ্রান্তি এড়ানো এবং
রাস্তার পরিস্থিতি ও অন্যান্য যানবাহনের প্রতি সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে দেখো, দিস ক্যাম্পেইন অন রোড সেফটি ইজ এসেনশিয়াল বোথ ফর দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্য পেডিস্ট্রিয়ানস। পেডিস্ট্রিয়ানস মানে কি, মানে হচ্ছে পায়ে হাঁটা বা পথচারী যারা, তাদেরকে। তাহলে কি বলছে, সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই প্রচার অভিযান চালক ও পথচারী উভয়ের জন্যই অপরিহার্য। ঠিক আছে, এসেনশিয়াল মানে এখানে অপরিহার্য। তারপরে বলছে কেয়ারলেসনেস ফ্রম এনি সাইড উইল ব্রিং ডিজাস্টারাস রেজাল্ট। তাহলে কি বলছে, কেয়ারলেসনেস মানে যে কোনো দিক থেকে হোক না কেন, সে প্যাডেস্ট্রিয়ান হোক মানে পথচারী হোক বা ড্রাইভার, দুই ক্ষেত্রে যদি কেয়ারলেসনেস হয় বা অসতর্ক হয়, তাহলে কিন্তু যখন তখন একটা ডিজাস্টারাস ফল হতে পারে, মানে ধ্বংসাত্মক ফল হতে পারে। তাহলে কি বলছে, যে কোনো পক্ষের অবহেলা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। So to curb the increasing number of road accidents, the CM has advised the traffic officers for strict enforcement of rules with reasonable punishment for the defaulters। মানে কোনো দিক থেকে যদি ডিফল্টার্স মানে হচ্ছে কোনো দিক থেকে যদি মানে যে অবহেলা করবে তার যেন একটা কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, এটা সিএম বলেছেন। তাহলে কি বলছে, এই ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ করতে মুখ্যমন্ত্রী ট্রাফিক অফিসারদের কঠোর নিয়ম প্রয়োগ এবং দোষীদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। তারপরে কি বলছে, প্রপার রেসপেক্ট টু দ্য ট্রাফিক রুলস বাই দ্য ড্রাইভার্স অ্যান্ড অ্যাডিকুয়েট কশন অন দ্য পার্ট অফ দ্য প্যাডেস্ট্রিয়ানস উইল ব্রিং সাকসেস অফ দিস ড্রিম প্রজেক্ট। তাহলে কি বলছে, প্রপার রেসপেক্ট মানে মানে উপযুক্ত সম্মান দিতে হবে কিসে, ট্রাফিক রুলসগুলোকে উপযুক্ত সম্মান দিতে হবে, কাদের দ্বারা, ড্রাইভারদের দিতে হবে। এবং অ্যাডিকুয়েট কশন মানে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে যারা পথচারী তাদেরকে। উইল ব্রিং সাকসেস অফ দিস প্রজেক্ট মানে যদি এরকম হয় তাহলে কিন্তু এই যে প্রজেক্ট সেটা কিন্তু সফল হবে। তাহলে কি বলছে, চালকদের ট্রাফিক নিয়মের প্রতি যথাযথ সম্মান এবং পথচারীদের পর্যাপ্ত সতর্কতা এই স্বপ্নের প্রকল্পকে সফল করে তুলবে। নেক্সট চলো, 4 দাগ, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তো 4 এ দাগ, ফার্স্ট দেখো কি বলছে, ইন দিস ডেজ অফ ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতির এই দিনগুলো কি হচ্ছে, দ্য কস্ট অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ। তাহলে যে প্রয়োজনীয় যে দ্রব্যাদি তার মূল্য কি হচ্ছে, দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো অ্যাসেন্ডিং মানে হচ্ছে বৃদ্ধি, আর সোরিং মানে হচ্ছে দ্রুত গতিতে বৃদ্ধি। কিন্তু সোরিং মানে এখানে খুব দ্রুত গতিতে বৃদ্ধি, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে ধাপে ধাপে বা ধীরে ধীরে বৃদ্ধি। ঠিক আছে, তো এখানে অবশ্যই এখানে সোরিং আসবে, SOARING, সোরিং। ঠিক আছে, তাহলে আমাদের এইটা সঠিক হলো। বিটা দেখো কি বলছে, হি অফেন ড্যাশ টু ব্যাঙ্গালোর অন বিজনেস ট্রিপস। তো এখানে কি বলছে, হি অফেন মানে প্রায়শই, সে প্রায়শই ব্যাঙ্গালোরে যায় কিসের জন্য, বিজনেস ট্রিপের জন্য। তাহলে জাস্ট এখানে কি আসবে, সিম্পল প্রেজেন্ট টেন্স আসবে। তাহলে হি অফেন গোস টু ব্যাঙ্গালোর অন বিজনেস ট্রিপস। ঠিক আছে, সিদায়ের কোশ্চেনে দেখো, তাহলে এটা আমাদের সঠিক হলো। সিদায়ের কোশ্চেন, আই ড্যাশ টেক বাথ ইন দ্য রিভার ইন মাই বয়হুড। তো সে শৈশবে কি করতো, রিভারে মানে নদীতে চান করতো। তাহলে এখানে অভ্যাস অর্থে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আই উড আসবে, আই উড, এখানে অভ্যাস অর্থে কিন্তু এই উডটা বসবে। আর কুড কখন হয়, কুড হচ্ছে পারা বা ক্ষমতা অর্থে, আর অনেক সময় সম্ভাবনা অর্থেও কিন্তু কুড ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেটা হবে না, এখানে আই উড টেক বাথ ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড, এখানে অভ্যাস অর্থে কিন্তু উড আসবে। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনে দেখো, উড ইউ মাইন্ড ড্যাশ অফ দ্য লাইট। তো এখানে উড ইউ মাইন্ড এর পরে সবসময় কিন্তু জিরান্ড ফর্ম বসে। ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি আসে। তাহলে উড ইউ মাইন্ড পুটিং অফ দ্য লাইট, পুটিং অফ দ্য লাইট, এটা হবে। ই দাগের কোশ্চেনটা দেখো, হিজ
পেরেন্ট ডায়েড ড্যাশ ওভারওয়ার্ক, এখানে অফ অথবা ফ্রম। তো অফ অথবা ফ্রম এর আমাদের ডিফারেন্সটা জানতে হবে। তো ফ্রম কখন ইউজ হয়? ফ্রম হচ্ছে যখন এক্সটার্নাল ফ্যাক্টর বা বাহ্যিক কারণে মৃত্যু ঘটে, যেমন হচ্ছে বাস দুর্ঘটনায় মৃত্যু, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, ঠিক আছে। তারপরে এখানে যেমন ওভার ওয়ার্কের জন্য মৃত্যু, তো এটাও একটা বাহ্যিক ফ্যাক্টর, ঠিক আছে। তো এখানে কিন্তু ফ্রম ইউজ হবে, ফ্রম। আর অফ কখন হয়? যখন হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরের জন্য হয়, যেমন হচ্ছে হি ডায়েড অফ ক্যান্সার, হি ডায়েড অফ ওল্ড এজ, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ফ্রম হলো। নেক্সট, 5 কোশ্চেন, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস। তো ফার্স্ট ফ্রেজ দেখো, ইন ফুল সুইং, এটা কিন্তু আমরা খুব ইউজ করি। ফুল সুইং মানে হচ্ছে পুরো দমে চলা, পুরো দমে চলা। তো একটা সেন্টেন্স দেখো, দ্য ওয়েডিং প্রিপারেশনস, ওয়েডিং প্রিপারেশনস আর ইন ফুল সুইং মানে পুরো দমে চলছে এখন। নাও তাহলে বিয়ের প্রস্তুতি এখন পুরো দমে চলছে। বি দাগের ফ্রেজ দেখো, এগন, এগন মানে কি? এগন মানে হচ্ছে প্ররোচিত করা বা উৎসাহিত করা, উৎসাহিত করা বা প্ররোচিত করা, প্ররোচিত করা। তো একটা সেন্টেন্স দেখো, দ্য ক্রাউড, দ্য ক্রাউড এগড অন দ্য প্লেয়ার্স, প্লেয়ার মানে প্লেয়ারটাকে এগড অন করছে মানে উৎসাহিত করছে, টু স্কোর, স্কোর করতে, দ্য উইনিং গোল মানে জেতার জন্য যে স্কোর লাগবে সেটা করতে ক্রাউডরা প্লেয়ারটাকে উৎসাহিত করছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 3 নম্বর যে ফ্রেজ সেটা হচ্ছে অন দ্য উইন। অন দ্য ওয়েন মানে কি? অন দ্য ওয়েন মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তাহলে হিজ ইনফ্লুয়েন্স, হিজ ইনফ্লুয়েন্স ইন দ্য কোম্পানি ইজ অন দ্য ওয়েন মানে তার যে প্রভাব প্রতিপত্তি সেটা কি এখন অবনতির দিকে, ওই কোম্পানির মধ্যে তার যে প্রভাব সেটা এখন অবনতির দিকে, ঠিক আছে। এটা হলো। এবার দেখো নেক্সট 4 ফ্রেজ, এটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। তো ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কি? দূর করা বা বাদ দেওয়া, ঠিক আছে। তো সেন্টেন্সটা আমরা কি করতে পারি? দ্য স্কুল হ্যাজ ডিসাইডেড, decided to do away with the uniform policy। তাহলে কি? বিদ্যালয়ে ইউনিফর্ম নীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, মানে যে কোনো পোশাকেই আসতে পারবে এটা সিদ্ধান্ত নিয়েছে। দ্য স্কুল হ্যাড ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ দ্য ইউনিফর্ম পলিসি। তাহলে বিদ্যালয়ের ইউনিফর্ম নীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মানে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। লাস্ট ফ্রেজ, বার্ডস আই ভিউ। তো বার্ডস আই ভিউ মানে হচ্ছে ওপর থেকে, ওপর থেকে দেখা, সামগ্রিক, সামগ্রিক দৃশ্য। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ড্রোন, দ্য ড্রোন ক্যাপচার্ড, CAPTURED, ক্যাপচার্ড এ বার্ডস, বার্ডস আই ভিউ অফ দ্য স্টেডিয়াম, STADIUM। তো এর মানেটা কি? ড্রোনটি স্টেডিয়ামের ওপর থেকে সামগ্রিক দৃশ্য ধারণ করেছে বা করেছিল। তাহলে এটা আমাদের হয়ে গেল। কোশ্চেন দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড।
তো এখানে এই দাগে দেখো, অ্যালাস আই অ্যাম আনডান, প্লিজ হেল্প মি, পাংচুয়েশন কারেক্টলি, মানে হচ্ছে কমা, ফুল স্টপ বা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন কোথায় কোন জায়গায় আসবে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে আসবে অ্যালাস, অ্যালাসের পরে বিস্ময়সূচক চিহ্ন, আই অ্যাম আনডান, আই অ্যাম আনডান, মানে আমি আমি এটা আমার এটা করা হয়নি, প্লিজ হেল্প মি। তো এখানে কমা আসবে, এই ফুল স্টপ, প্লিজ, PLEAS, প্লিজ কমা, প্লিজ হেল্প মি, ফুল স্টপ, ঠিক আছে। তারপরে দেখো, হি সেইড টু মি চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, এখানে হচ্ছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। তো এখানে বলছে হি টোল্ড মি, হি টোল্ড মি, তো দেখো এখানে সেড টুটা এখানে টোল্ড চলে আসলো, দ্যাট, টোল্ড মি টু আসবে, টোল্ড মি টু চেঞ্জ, চেঞ্জ দ্য ভয়েস, সে আমাকে বলেছিল ভয়েসটা চেঞ্জ করার কথা, ঠিক আছে। তারপরে সি, তাজমহল ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তো কারেক্ট দ্য এরর। তো কি হবে দেখো, এখানে দেখো তাজমহল কিন্তু একটাই, বিশ্বে একটাই আছে, ঠিক আছে। তো এখানে আসবে দা তাজমহল, দা, এখানে আর্টিকেলে ভুল ছিল, দা তাজমহল, MAHAL, ইজ ওয়ান অফ দা ওয়ান্ডার্স, দেখো এখানে কিন্তু ওয়ান্ডার্স আছে, তো এখানে কোনো ভুল নেই, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ডি দেখো কি বলছে, অ্যাজ সুন অ্যাজ উই লেফট দ্য প্লেস দ্য লাইটনিং স্ট্রাইক, স্ট্রাক, STRUCK, স্ট্রাক, তাহলে মেক ইট নেগেটিভ, তো এটা পজিটিভ সেন্টেন্স আছে, তো আমাদের এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজটাকে কি লিখতে পারি, নো সুনার হ্যাড, নো সুনার, নো সুনার হ্যাড উই, হ্যাড উই লেফট, মানে এখানে হ্যাড আছে যেহেতু ওই জন্য থার্ড ফর্ম আসলো, ভার্বের থার্ড ফর্ম, হ্যাড উই লেফট দ্য প্লেস, PLAC, প্লেস, দেন, দেন দ্য লাইটনিং, LIGHTNING, লাইটনিং স্ট্রাক, STRUCK, স্ট্রাক। তারপরে, তারপরে দেখো ই দাগের আমাদের লাস্ট কোশ্চেন আজকে এই ভিডিওর। তো এখানে বলছে দেয়ার ইজ নো ট্রুথ ইন হিজ স্টেটমেন্ট, তো তার স্টেটমেন্টের মধ্যে, মানে তার বক্তব্যের মধ্যে কোনো সত্যতা নেই। তাহলে কি আসবে, এটা করতে বলেছে মেক ইট কমপ্লেক্স, তো কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, তাহলে দেয়ার ইজ নো ট্রুথ, কোনো সত্যতা নেই, দেয়ার ইজ নো ট্রুথ, TRUTH, ট্রুথ, ইন হোয়াট, তো হোয়াট এখানে লিঙ্কার হিসেবে যুক্ত হলো, ইন হোয়াট হি স্টেট, মানে তার যে বক্তব্য সেটাতে কোনো সত্যতা নেই, হোয়াট হি স্টেট, STATS, স্টেটস, ঠিক আছে। তো আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।